দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। চলমান জ্বালানি সংকটে ঋণ খেলাপি হবার শঙ্কায় দেশের 50% শিল্পোদ্যোক্তা। বাজেটে পর্যাপ্ত বরাদ্দ আর দিক নির্দেশনা না থাকায় বাড়ছে হতাশা। দেশের ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের 24% খেলাপি। সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ অর্থনীতিবিদদের। খুলনায় ইমারত নির্মাণ বিধিমালা না মেনে তৈরি হচ্ছে আবাসিক ও বাণিজ্যিক ভবন। অধিকাংশ ভবনই নেই পার্কিং, বাড়ছে যানজটের ভোগান্তি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের শিল্প খাতে জ্বালানি সংকট চলমান থাকলে আগামী 1 বছরের মধ্যে 50% উদ্যোক্তা ঋণ খেলাপিতে পরিণত হবে। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এমন আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। তারা বলেন, লম্বা সময় ধরে দেশে জ্বালানি সংকট চললেও বাজেটে ছিল না তা সমাধানে কোনো বিশেষ উদ্যোগ। এমনকি সরকার শূন্য কার্বন নিঃসরণের কথা বললেও বাজেটে দেখা গেছে তার উল্টো চিত্র। মত সিপিডির। প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো। সবশেষ 2 মাস ধরে যা পৌঁছেছে চরমে। অবস্থা এমন যে কারখানা পরিচালনার জন্য ন্যূনতম গ্যাস পেতে হলেও হিমশিম খেতে হচ্ছে তাদের। সিপিডির এই আলোচনায় ব্যবসায়ীরা দাবি করেন, জ্বালানি সংকটের কারণে তাদের উৎপাদন নেমেছে অর্ধেকে, যার ফলে প্রতিনিয়তই গুনতে হচ্ছে লোকসান। আমরা যখন একটা ফ্যাব্রিককে ডাইং প্রসেসের ভিতরে নিয়ে যাই, এই একটা প্রসেসের টাইম লাগে 6 থেকে 8 ঘন্টা ফিনিশড হয়ে ওই ডাইং প্রসেসটা শেষ হতে। ইন দ্য মিন টাইম যদি কোনো ধরনের বিদ্যুৎ বা গ্যাসের ইন্টারাপশন হয়, আমাদের পুরো ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায়, শেড নষ্ট হয়ে যায় এবং সেখানে আমরা হিউজ লস করি। তো এই কারণে আমাদের চাহিদা ছিল যে আনইন্টারাপ্টেড গ্যাস দেওয়া হোক, বিদ্যুৎ দেওয়া হোক, যেটা এখন পর্যন্ত আমরা দাম বাড়তি দামে দেওয়ার পরও আমরা সমস্যার মধ্যে আছি। গ্যাস আছে আদৌ নাই? কয়টা এক্সপ্লোরেশন আপনি করবেন? কবে আপনি অফশোরে যাবেন? কবে ভোলার গ্যাস ঢাকায় আসবে? আমি এই প্রশ্নের উত্তর বাজেটে খুঁজছি, আমি পাই নাই। অ্যাজ এ উদ্যোক্তা আমার ওই কোশ্চেনের অ্যান্সার দরকার, আমি টাকার হিসাব দেখতে চাই না। তথ্য বলছে 2025-26 অর্থ বছরে জ্বালানি খাতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 22,520 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় 0.8% কম। যেখানে এ খাতে পরিচালন বাজেটের ব্যয় 15% মতো বেড়েছে। সব মিলিয়ে উন্নয়ন বাজেটে এ খাতের বরাদ্দ কমেছে 24% মতো। সার্বিকভাবে কমেছে ভর্তুকির পরিমাণও। যদিও এলএনজি আমদানিতে 3,000 কোটি টাকা বাড়িয়ে ভর্তুকি দেওয়া হবে 9,000 কোটি টাকা। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে বরাদ্দ দেওয়া হয়েছে নামমাত্র টাকা, যা সরকারের শূন্য কার্বন নিঃসরণ নীতির পরিপন্থী বলে মত সিপিডির। শেডার বাজেট এই বছর আসলে কমেছে। গত বছর যেটা বেশি ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই টেবিলে, এটা মনে হয় 59 কোটি টাকার মতো গত বছর বাজেট ছিল। এবার সেটা কমে 43 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। আসলে যখন আমরা একদিকে বলছি যে আমরা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর করব, অন্যদিকে যখন আমরা সেটার বাজেট কমিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আসলে একটা মিক্সড সিগন্যাল বা একটা বিপরীত সিগন্যাল কিন্তু আমরা দেখতে পাই। আমরা মনে করি যে এত কম বাজেট দিয়ে আসলে আমাদের নবায়নযোগ্য জ্বালানির প্রসার করা সম্ভব না। আসলে খুব বড় পরিমাণে অ্যালোকেশন এখানে দেওয়ার দরকার ছিল। যদিও বাজেট স্পিচে বলা হয়েছে যে একটা বিশেষ তহবিল করা হবে রিনিউয়েবল এনার্জির জন্য, যেখানে 700 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে। আমরা মনে করি সেটা যথেষ্ট নয়। সিপিডি বলছে, দেশের জ্বালানির দর নির্ধারণে ভুল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, ফলে প্রতিনিয়তই বাড়ছে ভর্তুকির বোঝা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের ব্যাংকিং খাতের মোট বিতরণকৃত ঋণের 1/4 খেলাপি, যা টাকার অঙ্কে 4 লাখ কোটি টাকার বেশি। বিপুল এই খেলাপি ঋণের বিষয়টি কিভাবে সমাধান হবে তার নির্দেশনা চেয়েছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে বাজেট পরবর্তী আলোচনায় এসব কথা উঠে আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আর্থিক খাতের দুরবস্থার চিত্র প্রকাশ পায়। বিশেষ করে ব্যাংকিং খাতের সীমাহীন দুর্নীতি ও অর্থ পাচার প্রকাশ্যে আসে। 1 ডজন ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতে না পারায় বিক্ষোভ হয়। এমন অবস্থায় সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, বর্তমান ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 4 লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে শুধু জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণই প্রায় 70,000 কোটি টাকা। সাধারণ বিনিয়োগকারীদের বিপুল এই অর্থের ফয়সালা কি হবে, এমন প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। ব্যাংক একীভূত করলেই সমাধান হবে না বলেও মনে করেন তারা। 6 লাখ কোটি টাকা এনপিএল হয়তো শেষ হিসাবে দাঁড়াবে, কিন্তু তখন এই টাকাটা আমরা কিভাবে
অ্যাড্রেস করব, এই গ্যাপটা আমরা কিভাবে অ্যাড্রেস করব। এখানে ফিস্কাল সাইডের ভূমিকা রাখতে হবে। আপনি হয়তো কিছুটা ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারবেন ব্যাংকিং সেক্টরে, আপনি তো সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে এটা বাঁচাতে পারবে না। 2025-26 অর্থ বছরের বাজেট পর্যালোচনায় আয়োজিত এই অনুষ্ঠানে পিআরআই বলছে, চলতি বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব। তাদের মতে মাথাপিছু আয় বাড়ায় প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের হার বেশি হওয়ার প্রয়োজন ছিল, হয়েছে তার উল্টো, যেখানে প্রত্যক্ষ করের হার 35, পরোক্ষ কর 65%। Describe 1/3 of the budget as actually related to trade policy. Why? Because 30% of tax revenue actually comes from trade taxes. নতুন বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। ইতোমধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কয়েক দফা নীতি সুধার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা বর্তমানে 10.5%। তারপরও খুব একটা প্রভাব পড়েনি মূল্যস্ফীতিতে। অর্থ বছরের 11 মাসে গড় যা 10% উপরে। অন্যদিকে লম্বা সময় ধরে উচ্চ সুদ হারের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে, যা নিয়ে ক্ষোভ জানান ব্যবসায়ীরা। Everyone has reduced their costs. For example, I have 3 PLCs. We haven't declared dividends in the last 2 years. During COVID we have, but we have been using our retained earnings, but now we are facing the aftermath of the effect. সরকার কর্মচারীদের বেতন ভাতা, ঋণ নিয়ে ভর্তুকি দিয়ে দিচ্ছে। উচ্চ সুদে বন্ড বিক্রি করায় বিভিন্ন খাতে সমস্যা বাড়ছে বলেও উঠে আসে আলোচনায়। যে আমরা ঋণ নিয়ে এখন বেতন দিচ্ছি, ঋণ নিয়ে আমরা সাবসিডি দিচ্ছি এবং ঋণ নিয়ে আমরা আপনার ইন্টারেস্ট পেমেন্ট করছি। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। খুলনায় মানা হচ্ছে না ইমারত নির্মাণ বিধিমালা। আইন অনুসারে আবাসিক ও বাণিজ্যিক ভবনের জন্য নির্দিষ্ট হারে পার্কিং এর জায়গা রাখার কথা, তবে বাস্তবে খুলনা মহানগরীর অধিকাংশ ভবনেই পার্কিং নেই। যেসব স্থানে আছে সেগুলো ব্যবহার হচ্ছে বাণিজ্যিক কাজে। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা মহানগরীর সড়কে বের হলেই দেখা মিলবে যেখানে সেখানে গাড়ি পার্কিং। ফলে পথচারী থেকে যানচালক সকলকেই সড়কে বিভিন্ন ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। অথচ ভবন নির্মাণের অন্যতম শর্ত হল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা ও তা ভবন ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে দেওয়া। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, অভিযোগ নগরবাসীর। কিছু কিছু বিল্ডিং আছে, একে কোনো পার্কিংয়ের কোনো জায়গা নেই, এই সব গাড়িগুলো রাস্তার উপরে রাখে, একটা জামদাম সৃষ্টি করে ফেলে। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক সময় অ্যাক্সিডেন্টও করতেছি। বিল্ডিং এ আন্ডারগ্রাউন্ড আছে, যদি তারা সিকিউরিটি যদি আমাদের ঢুকো তাহলে আমরা ঢুকতে পারি না, ঢুকলে আমরা ঢুকতে পারি না। পার্কিং এর জায়গা যদি ভালো হতো তাহলে আমাদের সুবিধা হতো, এখানে যে কোনো একটা গাড়ি লাগতে পারে আর একটা গাড়ি এসে আমাদের গাড়ির উপর পড়তে পারে। খুলনা সিটি কর্পোরেশন বলছে পার্কিং রাখার শর্তে ভবন নির্মাণের অনুমতি দেয় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ। তাই অনুমোদন শর্ত বাস্তবায়ন হয়েছে কিনা তা দেখভাল করার দায়িত্ব তাদের। কেডিএ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় নাগরিক সেবা দিতে অসুবিধা হচ্ছে বলছে কেসিসি। আমরা অফিসিয়ালি সিটি কর্পোরেশন থেকে কেডিএকে বলেছিলাম যে আপনারা যেহেতু বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল দিয়েছেন, এই পার্কিংগুলো এখনই ওপেন করবেন, কারণ হচ্ছে কি আমার যানজট সৃষ্টি হচ্ছে রাস্তায়। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, জনবল সংকট থাকলেও পার্কিং উন্মুক্ত করতে কাজ করছে তারা। কার পার্কিংগুলোকে ওপেন করে দিয়ে আসি, মাঝে মধ্যে সিলগালা করে দিই এবং কোনো সময় জরিমানাও আরোপ করা হয় বিধিবিধান অনুসারে। পরিকল্পিত পার্কিং একটি আধুনিক নগরীর অন্যতম অনুষঙ্গ, যার অনুপস্থিতিতে নাগরিক বান্ধব নগরী হতে পারছে না খুলনা, বলছেন নগর পরিকল্পনাবিদরা। রাস্তার পরে যদি আপনার গাড়ি থাকে তাহলে রাস্তার কিন্তু আপনার প্রশস্ততা কমে যায় এবং রাস্তার যে সার্ভিস যেটা, সেই সার্ভিস এফিশিয়েন্টলি কিন্তু পাওয়া যাবে না। চলমান গাড়ির কিন্তু স্পিড কমে যাবে, তারপরে হচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, যানজটের সম্ভাবনা থাকে। খুলনা মহানগরীতে ভবন নির্মাণ করতে হলে কেডিএর কাছ থেকে পার্কিং ব্যবস্থা রাখা সহ 23টি শর্ত বাস্তবায়নের অনুমতি নিতে হয়। এসব শর্ত বাস্তবায়নে কেডিএ, কেসিসি সহ অন্যান্য সংস্থাগুলির সমন্বিত উদ্যোগ জরুরি, বলছেন বিশেষজ্ঞরা। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লোকসানের কারণে বিমানের জাপান ফ্লাইট 1 জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান।
বলেছেন উড়োজাহাজ সংকটের কারণে বাড়ানো যাচ্ছে না নতুন গন্তব্য। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় তথ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান জানান, সক্ষমতা বাড়াতে উড়োজাহাজের লিজ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে জনবল নিয়োগের পাশাপাশি বিমান নতুন যন্ত্রপাতি কিনেছে বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজার তদারকি করতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার জেলার আনন্দবাজার এলাকায় বিভিন্ন পাইকারি চালের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মেসার শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানে অনিয়মের নানা প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বেশি দামে চাল বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে সংস্থাটি। অভিযানে খাদ্য বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এদিকে বুধবার দিনাজপুরের হিলিতে অবৈধভাবে মেয়াদ উত্তীর্ণ আমদানিকৃত চাল ও মসুর ডাল মজুত করার দায়ে 3টি গোদাম সিলগালা করেছে প্রশাসন। পাশাপাশি 3 গোদাম মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসএক্স 65 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,832-এ। হাত বদল হয়েছে 478 কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 298টির, কমেছে 46টির, আর অপরিবর্তিত আছে 54টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট পজিটিভ নোটে ক্লোজ হয়েছে। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল 4,754 এবং তা অ্যারাউন্ড 78 পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে 4,832 পয়েন্টসে। পাশাপাশি মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 400 কোটি টাকার মতো। অর্থাৎ ইনভেস্টররা এখনও মার্কেটে যথেষ্ট কমই পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি। পার্সেন্টেজের দিক থেকে আজকে অলমোস্ট 76% কোম্পানির প্রাইস বেড়েছে, কমেছে মাত্র 11%-এর, এবং অপরিবর্তিত ছিল প্রায় 13% কোম্পানির প্রাইস। এবং সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেড হয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে, ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। ফাইনালি আজকে ইন্ডেক্সে সবচেয়ে বেশি পজিটিভলি কন্ট্রিবিউট করেছে গ্রামীণ ফোন এবং সবচেয়ে বেশি নেগেটিভলি কন্ট্রিবিউট করেছে ঢাকা ব্যাংক। কলা গাছের ছড়ি কাটার পর ফেলে দেওয়া সেই গাছ থেকে সংগ্রহ করা থরি এখন নরসিংদীতে অনেকের জীবিকার প্রধান উৎস হিসেবে পরিণত হয়েছে। এসব থোর এখন দেশের গণ্ডি পেরিয়ে অপ্রচলিত সবজি হিসেবে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপ আমেরিকার অনেক দেশে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নরসিংদীর সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের আব্দুল কাদির মিয়া কলার বাগানে ঘুরে ঘুরে সংগ্রহ করছেন ছড়ি কাটা কলা গাছ। একসময় ছড়ি কাটা যেসব কলা গাছ কৃষকের কাছে বোঝা হয়ে ঠাঁই পেত ভাগাড় বা নর্দমায়, সেই ফেলনা কলা গাছের মাঝের অংশ বা থোর বিক্রি এখন তার মতো অনেকের জীবিকার উৎস। সংগ্রহ করা কলা গাছ 10 ইঞ্চি পরিমাণে চাক করে কেটে ভেতরের অংশ বা থোর বের করে বিক্রি হচ্ছে রাজধানী ঢাকার শ্যামবাজার কারওয়ান বাজারে। আর সেখান থেকেই প্রক্রিয়াজাত হয়ে সেই থোর এখন রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। এই জিনিসটা কলা গাছটা নেওয়াতে আমাদের অনেক উপকার আসছে এবং আমাদের বদলি দেওয়া ফালাইতে হয়েছে, অনেক টাকা পয়সা লাগছে, এখন আর সেই টাকাটা খরচ থেকে আমরা কিছু বাইসা গেছি আর কি। আমরা কলা কাটলে হারা লয়ে পরিষ্কার কইরা নাহলে বদলি দেওয়া লাগলে বহুত। কলার থোর নিয়ে যাইতেছি ঢাকা কারওয়ান বাজার, প্রতিদিনে যাই। গরমের মৌসুম তো একটু কম আর কি, শীতের মৌসুমে 4-5 গাড়ি হয়। আগে মানুষ চিনতো না, জানতো না কলা গাছটা খায় কিনা। এখন আমরা এই কাজটা কইরা খুব খুশি, আমরা খুব লাভবান। গভর্নমেন্ট যদি এই দিকটায় দৃষ্টিপাত করে তাহলে আমরা আশা করি যে আরো অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো এবং রপ্তানি খাতে যে আরেকটা পণ্য বৃদ্ধি পাবে। আমরা সকালবেলা বাগানে যাই, বাগানতে সংগ্রহ করে এখানে আইনে বিকালবেলা পিস করে বস্তা বইরা পরে আমরা ঢাকা কারওয়ান বাজার পাঠাই। উপকারী নানা খনিজ উপাদানে সমৃদ্ধ এই থোর মানবদেহের জন্য অত্যন্ত উপকারী বলে জানালেন এই চিকিৎসক। কলার থোরের মধ্যে প্রথমে যদি আমি বলি, এটা প্রচুর ফাইবার আছে। যখন কারো পেটে যায় তখন তার কিন্তু ওজন কমাতে সহায়তা করে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সে দূর করে। এবং এই কলার থোরের মধ্যে প্রচুর পরিমাণে আপনার পটাশিয়াম থাকে। পটাশিয়াম থাকার কারণে যে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের যে প্রবণতা সেটা কিন্তু কমে যায়। পাশাপাশি এই কলার থোর দিয়ে যদি কেউ জুস করে খায় তাহলে কিডনিতে যে পাথর থাকে সেই পাথর থেকেও কিন্তু সে নিরাময় পেতে পারে। এদিকে কৃষি বিভাগ বলছে অপ্রচলিত সবজি হিসেবে দেশে এবং বিদেশে এই থোরের বাজার তৈরিতে তারা সহযোগিতা করে যাচ্ছেন। এতে করে কলা চাষি ও থোর বিক্রেতারা উভয়ই লাভবান হবেন। বিদেশে রপ্তানি করার জন্য আমাদের কোয়ারেন্টাইন উইং এর মাধ্যমে যারা এই ব্যবসাটি করছে তাদের সাথে আমরা সংযোগ করে দেব এবং তাদেরকে এই প্রসেসটিকে আমরা আরো সহজ করে কিভাবে করা যায় সেই প্রশিক্ষণ দেব।
যাতে এই কলার ব্যবসাটি আরও প্রসারিত হতে পারে। চলতি মৌসুমে নরসিংদীর 6 উপজেলায় অমৃত সাগর সহ বিভিন্ন জাতের কলার চাষ হয়েছে 2165 হেক্টর জমিতে। আর এই কলার থোর যথাযথ ব্যবস্থাপনায় বাজারজাতের পাশাপাশি সবজি খাবারের চাহিদা তৈরি করতে পারলে এই থোরই কৃষি অর্থনীতিতে যোগ করতে পারে নতুন মাত্রা। মাহফুজুল হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এইটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।